আজ আমরা ১ বছর পর ফিরে দেখছি একজন আলোচিত ব্যক্তিকে, মিল্টন সমদ্দার। তার আশ্রম, তার বিরুদ্ধে অভিযোগ এবং বর্তমানে তিনি কোথায় দাঁড়িয়ে, সরাসরি কথা বলবো তার সাথে। তো আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো আছি। যদি একটু ১ বছর আগে ফিরে যাই, ঠিক এই দিনে আপনি কিছু সংবাদ মাধ্যমের সংবাদ প্রকাশ থেকে শুরু করে এবং সাবেক বা তৎকালীন ডিবি প্রধানের নেতৃত্বে আপনি গ্রেপ্তার হন। যদি বলি আপনি গ্রেপ্তারের ঠিক আগ মুহূর্তে এই আশ্রম কি অবস্থাতে ছিল? আপনারা জানেন যে গত বছর আজকের এই দিনে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তো গ্রেপ্তার হওয়ার পূর্বে কিছু সংবাদ মাধ্যম একদম বলবো কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে বা কাউকে ছাড় দেওয়ার জন্য অথবা কাউকে বাঁচাই দেওয়ার জন্য বা কারো দোষ ঢাকার জন্য আমার উপরে কিছু মিথ্যা অভিযোগ তুলে এবং গণমাধ্যমগুলো ফলাওভাবে সব গণমাধ্যম বলবো যে মোটামুটি শতকরা 80% গণমাধ্যম অনলাইন বলেন, রাইটিংয়ে বলেন বা টিভি মাধ্যম বলেন, সব জায়গায় প্রচার করা হয় যে ভয়ঙ্কর মিল্টন সমদ্দার এবং কিডনি পাচারকারী আরও অনেক আমার যত মানে নেগেটিভ প্রচারণা এগুলি করে। পরবর্তীতে আজকের এই দিনে আমি ডিবির সাবেক ডিবি প্রধান যিনি ছিলেন উনি আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে গ্রেপ্তার করে। আপনারা যদি বলি আমার বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো ওঠা শুরু হয়েছিল তার পরবর্তীতেই কিন্তু আপনারা জানবেন যে একটা এলাকা বা একটা অঞ্চলে গোয়েন্দারা কিন্তু সবসময় সজাগ থাকে। যখনই এই টিভি মাধ্যম সংবাদমূলক প্রচারণা শুরু করে তারপর পরে কিন্তু অনেক গোয়েন্দা সংস্থা আমার সাথে যোগাযোগ করে। তারা আসে আমার সাথে বসে আমাকে যাচাই বাছাই শুরু করে। এর মধ্যে যদি উল্লেখ করি আপনাকে সর্বোচ্চ পিবিআই বলেন, এসবি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন পর্যন্ত আমার নিয়ে তদন্ত চলমান ছিল এবং সকলেই আমি যখনই গণমাধ্যম এই সংবাদ মাধ্যমগুলো প্রচার করা শুরু করে তখন কিন্তু আমি গণমাধ্যমের সম্মুখেই ছিলাম এবং তাদের বারবার বলতেছিলাম আপনারা দেখবেন যে পারলে প্রমাণ করেন। আমি মানে আমার যতটুকু পারা যায় আমার বক্তব্য আমি দিতেছিলাম। পরবর্তীতে কিন্তু প্রশাসনেই ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, পিবিআই বলেন, তৎকালীন যে কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু ফোন দিয়ে আমাকে বলছিল যে মিল্টন ভাই এগুলি একটা প্রচারণা মাত্র, আপনি নিশ্চুপ হয়ে যান, আপনি গণমাধ্যমে আইসেন না। দেন আমি গণমাধ্যম থেকে 2-3 দিন মানে নীরবে ছিলাম। হঠাৎ করে অতি উৎসাহিত হয়ে তৎকালীন যে ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব তিনি আমাকে ডাকলেন এবং আমি তখন তারা দেখাইছে যে আমি গ্রেপ্তার হয়েছি, আমাকে কিন্তু বা মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এরকম কিছুই না। আমাকে কিন্তু তারা ডিবি প্রধান বিভিন্ন মানুষকে কিন্তু অভিনেত্রী বলেন, নেতা বলেন, তাদেরকে ডেকে নিয়ে হারুন সাহেবের ভাতের হোটেলে ভাত খাওয়াইতো। তো উনি আমাকে তখনকার যে মিরপুর এডিসি ছিল উনি আমাকে বলেন মিল্টন সাহেব উনি ভদ্রভাবে আমাকে বলেন যে মিল্টন সাহেব, হারুন সাহেব আপনার সাথে কিছু কথাবার্তা বলতে চান, আপনার গণমাধ্যমে যে অপপ্রচারগুলো হচ্ছে সেগুলি নিয়ে। তো আমি যখন অপপ্রচার ওনারাই বলতেছে যেটা অপপ্রচার, আমি এই বিষয় নিয়ে কথা বলবে, তো আমি সরাসরি তাদের সাথে আমি মিরপুরে চলে যাই। তখনও আমি বলছিলাম যে আমি আমার ব্যক্তিগত গাড়িতে যাবো কিনা। বললো না আমাদের সাথে গাড়ি আছে, আপনাকে নিয়ে যাবো, আবার আপনাকে দিয়ে যাব। দেন আমাকে নিয়ে যায়। আমি সন্ধ্যা 6:30টার দিকে ঘটনা, আমি ডিবির প্রধান কার্যালয়ে পৌঁছাই। তারপর রাত 8:30টার দিকে গণমাধ্যমকে ডেকে তাদের সামনে আমাকে উপস্থাপন করেন যে ভয়ঙ্কর মিল্টন সমদ্দারকে ধরছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন বর্তমানে কি অবস্থা, বর্তমানে আমার অবস্থা বলবো যে ভালো ভাই। আমি শারীরিক সুস্থতা আছে বা শারীরিকভাবে ফিট আছি, কাজ করতেছি, কিন্তু আমার অবস্থা নিয়ে তো বিষয় না। বিষয়টা হলো আমার আশ্রয়ে যে মানুষগুলো ছিল বা তখন কিন্তু আমাদের অবস্থা খুব ভালো ছিল। আপনাকে যদি বলি গত এপ্রিলের যে ঈদের সময় আমরা কিন্তু 1,85,00,000 টাকা অ্যাকাউন্টে রাখছিলাম এবং আমাদের এই বিগত সময়গুলোতে যত ঋণ দেনা ছিল আবাসন করতে চাই সেই ঋণ দেনা পরিশোধ করছিলাম এবং আমাদের একটা লিফট দরকার ছিল, আমাদের একটা কারেন্টের লাইন দরকার ছিল, সেই সমস্ত কেনার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং আমার অ্যাকাউন্টে কর্মচারী বেতন থেকে বোনাস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার পরেও আমি কিন্তু সেটা গত ঈদের দিনও কিন্তু আমি আমার ফেসবুক পেজে, আপনারা ফেসবুক পেজ দেখলে দেখবেন, গত বছর ঈদের কিন্তু আমি লাইভে বলছিলাম যে আমার কাছে এত টাকা আছে। দেন আমাকে গ্রেপ্তার দেখায়, আমাকে রিমান্ডে নেয় 9 দিন। আমি রিমান্ডের পরে আমাকে চালান করে দেয়, আমি জেল খেটে আমি নির্দোষ প্রমাণিত হয়ে আমার শুধু ডিবি খারাপ বললে তো হবে না, বাংলাদেশে আরও তো গোয়েন্দা সংস্থা আছে, পিবিআই কী বলছে, এনএসআই কী বলছে, এসবি কী বলছে, ডিজিএফআই কী বলছে,
তারা বলতেছে যে আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য না। দেন আমি কোর্টে আমার কাগজপত্র সাবমিট করছি, আমার অভিযোগগুলো সাবমিট মানে আমি যে নির্দোষ, অন্য অন্য গোয়েন্দা সংস্থার যে রিপোর্টগুলো সেগুলি সাবমিট করছি, আমি এখন নির্দোষ, মানে আমি জামিনে আছি, স্থায়ী জামিনে আছি। আমি আমার মামলায় আমার লয়ার আছে, আমার দেশের আইন আছে, তাদের সাথে আমি বুঝবো যে আমি নির্দোষ কিনা প্রমাণ করবো আর কি। আমি এখনও বলতেছি আমার বিরুদ্ধে যত অভিযোগ উঠছে আমি এখনও বলতেছি আমি নির্দোষ। পারলে আমি গণমাধ্যমকে আবারও চ্যালেঞ্জ করতেছি যে পারলে আপনারা প্রমাণ করেন, বা প্রশাসনকে বলতেছি পারলে প্রমাণ করেন যে আমি দোষী। আপনি বলেছিলেন আগেও যে কোনো মিডিয়া বা নির্দিষ্ট কোনো ব্যক্তি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, সেটা একটু স্পষ্ট করুন। সেটা মিডিয়ার, শুনেন, আমার এইখানে প্রথম শুরুটা যেটা হয় গত বছর ঈদের আগে শামসুদ্দিন চৌধুরী নামে আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে আমাদের পার্শ্ববর্তীতে, ওনার একটা জমি আছে। শামসুদ্দিন চৌধুরী মূলত জমি রাস্তা নিয়ে তার সাথে একটা দ্বন্দ্বে জড়ায়। শামসুদ্দিন চৌধুরীর আত্মীয় হলো সাবেক মিরপুরের যে এমপি ছিলেন নিখিল সাহেব, নিখিল সাহেবের আত্মীয় হলো শামসুদ্দিন চৌধুরী। এটা একদম সহজ একটা ব্যাপার। এবং নিখিল সাহেবের হস্তক্ষেপে, শামসুদ্দিন চৌধুরীর হস্তক্ষেপে, নিখিল সাহেবের হস্তক্ষেপে কালবেলা প্রথমে আমার পিছনে লাগে। কালবেলার সাথে সাথে যখন কালবেলা আমাকে নিয়ে একটা ভালো ভিউ পাচ্ছিল, আপনাদেরকে যদি একটু উল্লেখ করে রাখি যে আমি কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে ফ্যান ফলোয়ারের দিক দিয়ে আমার অনেক বেশি, মানে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গড় করেন, হ্যাঁ, আমার এখন প্রায় 1,64,00,000 শুভাকাঙ্ক্ষী আছে আমার। তো আমি একটা সাধারণ নর্মাল মানুষ, সাধারণ মানুষ, কোনো সেলিব্রিটি না, কোনো নায়ক নায়িকা না, আমার কোনো ক্রিকেটার না আমি। তারপরে যদি আমি আমার ফ্যান ফলোয়ার যদি বেশি থাকে, তো সেইটার আমাকে নিয়ে যদি আলোচনা শুরু হয় তখন তো মানুষ ভিউ পাবেই। কালবেলা খুব ভালো ভিউ পাচ্ছিল, সাথে অন্য অন্য গণমাধ্যম ওইটা লুফে নিছে যে মিল্টন সাহেবকে নিউজ করলেই ভিউ পাওয়া যাচ্ছে, তো তারাও ভিউ নিচ্ছে। এটা বলবো গত বছর গণমাধ্যমগুলো আমাকে দিয়ে একটা রেভিনিউ আয় করছে, একটা ভিউর ব্যবসা করে গেছে। আচ্ছা, যেহেতু কালবেলা নিয়ে কথা উঠেছে, যদি একটু বলি আপনাকে, দৈনিক কালবেলা পত্রিকা 25শে এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমদ্দার নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। নন ভাই, আমি বলি, কালবেলা আমাকে এই নিউজটা প্রকাশ করার পূর্বে সন্ধ্যার দিকে, মানে যেদিন প্রকাশ হয় তার পূর্বে সন্ধ্যায় আমার একদিন রাত, মানে সন্ধ্যা বলে রাত 7:30 8টার দিকে ফোন দিয়ে আমাকে এই বিষয়গুলো বলছে যে আপনি কিডনি পাচার করেন, কঙ্কাল পাচার করেন, মানব পাচারে জড়িত আছেন। আমি যে ভাই, আমরা এটা সত্যতা পাইছি, 4 মাস তারা তদন্ত করছে। তখনও এখানেও কিন্তু আছে, আপনার নিউজেও দেখবেন যে 4 মাস তদন্তের পরে। তো আমি তখন তাদেরকে বলছিলাম, ভাই যদি আপনার কাছে সত্যতা থাকে আপনারা আসেন, আমাকে সত্যতা দেখান, বা সেই 4 মাসের তদন্তের রিপোর্টগুলো দেখান। আমি এখনও আজকের দিনে 1 বছর পার হয়ে গেছে, আজকেও কালবেলাকে চ্যালেঞ্জ করে বলতেছি পারলে প্রমাণ করে দেখান যে আমি কিডনি পাচার, কঙ্কাল পাচার, মানব পাচার বা দুর্নীতি বা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, সেটা প্রমাণ করতে বলেন। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, 2024 সালের 25শে এপ্রিল দৈনিক কালবেলা মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমদ্দার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ঠিক 2025 সালের 4 মার্চ আরেকটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে 20,000 টাকায় শিশু বিক্রি করেন মিল্টন সমদ্দার। সেই প্রতিবেদনে বিস্তারিত তিনি লেখেন যে 2রা মে মিল্টন সমদ্দারকে নিয়ে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমদ্দার শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরে তাকে গ্রেপ্তার করা হয়। তাহলে দেখুন, এই যে তথ্যের অসঙ্গতি এবং এই যে মানুষের মাঝে তথ্য বিভ্রাট, এই সমস্যার সমাধান আসলে আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এবং এটা কতটুকু যৌক্তিক? আমি আবার একটু তার কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। দাদা, যদি একটু বলি, এই যে 4 মার্চ 2025 সালে যে নিউজ হলো, আপনি 20,000 টাকায় শিশু বিক্রি করেন, এমন কি কখনো হয়েছে টাকার বিনিময়ে আপনি কোনো লেনদেন করেছেন বা হস্তান্তর করেছেন কোনো শিশু? আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। গণমাধ্যম, আমার যে শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার আছে, আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, গণমাধ্যম কর্মী যারা আছে, দেশের প্রশাসন আছে, তাদের কাছে একটা প্রশ্ন করি। যেহেতু আপনারা সকলে জানেন, পুরো বাংলাদেশের মানুষ জানে আমি 1000 কোটি টাকার মালিক, এটাও নিউজে আসছে যে আমি কোটি কোটি টাকার মালিক। তো যেখানে আমি কোটি কোটি টাকার মালিক আপনারাই প্রচার করতেছেন বা আপনারা মনে করতেছেন, আপনারাই বলেন আমার কি 20,000 টাকায় বাচ্চা বিক্রি করার প্রয়োজন আছে? আচ্ছা, ধরে নিলাম আমি বিক্রি করছি, কার কাছে করছি, কত টাকায় করছি, সেই প্রমাণটা কোথায়? এখন ধরে নিলাম, আর আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করি আমি, বাচ্চা বিক্রি করলে লাভ না বাচ্চা আমার কাছে থাকলে লাভ? বাচ্চা থাকলে, যত বেশি বাচ্চা আমার কাছে থাকবে আমি মানুষের কাছে সিম্পেথি পাবো, মানুষকে ওই বাচ্চাদের দেখাইয়া ভালো একটা
রেভিনিউ আয় করে নেব, দান সহযোগিতা বলেন। বাচ্চা আমার কাছে থাকলে লাভ না বাচ্চা কাউকে দিয়ে দিলে 20,000 টাকা, 20,000 টাকা যদি বলি 20,000 টাকায় কি আজকাল কিছু হয়? এবং 20,000 টাকায় যদি বাচ্চা বিক্রি করে আমাকে যদি ওই 1,000 কোটি টাকার মালিক হইতে হয়, তাহলে কত বাচ্চা আমি বিক্রি করছি, এবং সেই এত লাখো বাচ্চা বিক্রি করতে হবে, সেই লাখো বাচ্চার বিক্রির প্রমাণটা কোথায়? এটা একটা মাথা মোটা কি বলবো, সাংবাদিকের সহ জানে না, মাথা মোটা বিষয় নিয়ে তো কথা বলতেছে যে 20,000 টাকা মিল্টন সমাদার বাচ্চা। এটা তো আপনাদের কমন সেন্সের ব্যাপার। আপনারাই বলতেছেন, মিডিয়া বলতেছে মিল্টন সমাদার 1,000 কোটি টাকার মালিক। তো 1,000 কোটি টাকার মালিক কীভাবে হয়েছি? আমি কিডনি বিক্রি করে হয়েছি। তো কার বিক্রি করছি, কবে করছি, কোন ডাক্তার সহযোগিতা করছে, সমস্ত প্রমাণ আনেন। তারপরে যদি বলেন আপনি কঙ্কাল পাচার করছি, সেই কার কঙ্কাল পাচার করছি সেইটার প্রমাণ আনেন। আমরা যদি 20,000 টাকায় বাচ্চা বিক্রি করছি, 20,000 টাকায় বাচ্চাটা কিনছে কে? সেই লোকটা সাক্ষাৎকার কেন কালবেলা নিল না যে আমি মিল্টন সমাদারের কাছ থেকে 20,000 টাকায় বাচ্চা কিনছি? কালবেলা তো জানে, কালবেলা জানে, প্রশাসনও জানে, যারা তদন্ত রিপোর্ট করছে তারাও জানে, যেহেতু গোয়েন্দা গোয়েন্দা সাংবাদিকতা করছে, 20,000 টাকায় বাচ্চা বিক্রি করছে। তো কার কাছে করছি সেই লোকটার সাক্ষাৎকার কেন প্রচার করা হলো না? তাহলে কি আপনি অপরাধী না? ভাই আমি আপনাকে বলি, যদি অপরাধ করতাম, যদি আমি দোষী হইতাম, আমি যদি অন্যায় করতাম, তাহলে আমি কি আপনাদের সামনে থাকতাম? আপনাদের কাছে প্রশ্ন আমার। আমি দোষী না, আমি নির্দোষ, আমি দুর্নীতি করি নাই। আমি যদি দুর্নীতি করতাম, দুর্নীতি করে তো আমি দেশ ছেড়ে চলে যেতাম, পালাই থাকতাম, আপনাদের সম্মুখে আসতাম না, প্রশাসনকে ধরা দিতাম না, পালানোর চেষ্টা করতাম, লুকোচুরি করতাম বা দেশ ছেড়ে চলে যেতাম। আপনাদের যদি বলি আমি একজন খ্রিস্টান মানুষ, আমি যদি কোনো দেশে অ্যাপ্লিকেশন করি যে আমি ভিসা চাই, আমাদের মতো মানুষ সহজে ভিসা পাবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গাটাতে আপনি কখনো কি দেখছেন আমি পালানোর চেষ্টা করছি, বা আমি মিডিয়ার সামনে আসি নাই, বা আমি প্রশাসনকে সহযোগিতা করি নাই? এরকম তো কোনো কিছু হয় নাই। আমি নির্দোষ বিধায় আমি এখনও আপনাদের সম্মুখে আছি। আমি 1,000 কোটি টাকার মালিক না বিধায় এখনও আমি পালাই নাই। আমি অন্যায় করি নাই বিধায় আমি বারবার আপনাদের সম্মুখে আসতেছি। এবং আমি যদি অন্যায় করে থাকি, তার প্রমাণ সবচেয়ে বেশি প্রমাণ কারা দিবে? আমার সহকর্মী যারা, এবং আমার আশ্রয় থাকা বাবা মাদের। তো আপনারা কেন সরাসরি এসে আমার যে কাছে যারা কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আমার যে বৃদ্ধ বাবা মা আছে, আমার যে ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের সাথে কথা বলেন না যে মিল্টন সমাদার খারাপ, মিল্টন সমাদার টর্চার করে, মিল্টন সমাদার 1,000 কোটি টাকার মালিক, হ্যাঁ, বা মিল্টন সমাদার কিডনি বিক্রি করছে, শিশু বিক্রি করছে, তাদের সাথে কথা বলেন। আপনারা প্রমাণ জোগাড় করতে পারতেছে না, যেহেতু আমি বারবার বলতেছি নির্দোষ। আমি তো পালাই নাই কোথাও, আমি তো এখনও আছি। আমাকে যদি যখনই কোনো প্রশাসন ডাকবে, যখনই কোনো আদালত ডাকবে, যখনই সমাজ কল্যাণ ডাকতেছে, আমি সবার সাথে যোগাযোগ করতেছি। এবং আপনাকে বলেন, আমাদের নিবন্ধন সমাজ কল্যাণ থেকে, সমাজ কল্যাণ প্রতিষ্ঠানটা পুনরায় ফেরত দিল। অবশ্যই তারা যাচাই বাছাই করছে। আমি যাওয়ার পরে তারা 3 সদস্য, 4 সদস্য, 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করছে, তারা তদন্ত করছে। তারপর না আমি প্রতিষ্ঠান বুঝে পাইছি, এবং আমি সেই তদন্ত রিপোর্টগুলো তুলে আমিও কোর্টে সাবমিট করছি যে দেখেন সমাজ কল্যাণ কী বলছে, অন্য যে গোয়েন্দা সংস্থাগুলো কী আছে তারা কি বলছে। তারা অন্য গোয়েন্দা সংস্থা বলতেছে আমি ভালো লোক। তো আপনার ডিবি একলা খারাপ বললে তো হবে না। দোষী হলে তো আমি পলাই যেতাম, আমার বউ পোলামায় নিয়ে আমি কোথায় হারাই যেতাম, আপনারা খুঁজে পেতেন না। আমার তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, যারাই অভিযুক্ত হয়েছে, যারাই দোষী সাব্যস্ত হয়েছে, যাদেরই খারাপ নিউজ সামনে আসছে, তারাই কিন্তু কী করছে, দেশ ছেড়ে পালাই গেছে। কারণ তারা দোষী। যে দোষী না সে তো কখনো পালাবে না, দোষী সে পালাবে। তো আমি দোষী না, আমি পালাই নাই, আমি আপনাদের সামনে আছি। এটাই তো প্রমাণ হয়ে যায় আমি দোষী না নির্দোষ। আমি যদি পালাইতাম তাহলে না আমি দোষী ছিলাম। এই যে 25শে এপ্রিল 2024 সালের নিউজ, আবার 2025 সালে এসে 4 মার্চ একটি নিউজ করেছে, যেখানে সে বলেছে যে আপনাকে নিয়ে তারা নাকি সংবাদ প্রচার করেছে 2রা মে 2024। এই যে তারিখের গরমিল, বিভ্রান্তিকর তথ্য, এগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং এটাকে আমি সহজ কথা যদি বলি ভাই, সেটা বলবো যে এটা মাথা মোটা সাংবাদিক, ঠিক আছে? সাংবাদিকতা সহ জানে না, এবং সংবাদ এদের এরা এইসব চ্যানেলে কি করে কাজ করে সেটা নিয়ে আমার আমার কাছে সন্দেহ যে এরা পড়াশোনা বা তথ্য বা সাংবাদিকতা সহ জানে কিনা সেটা নিয়ে আমার কথা আছে। এরা শুনেন, ওরা আমার পিছনে লাগে কেন আমি আপনাকে বলি। ওরা না, এরপরে দেখবেন ওরা ছাড়াও কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু লোক আমাকে নিয়ে কথা বলে, বা কিছু কিছু সাংবাদিকও কথা বলে যে মিল্টন সমাদার অমুক তথ্য তমুক তথ্য, বা মিল্টন এখনও গ্রেপ্তার করা হলো না কেন মিল্টন সমাদারকে।
এরা এই কথাগুলো বললে যখনই কারো পেজের রিচ কমে যায়, ইংরেজ কমে যায়, সোশ্যাল মিডিয়াতে ওদের কেউ চলে না, তখন এই মিল্টন সমুদ্র নিয়ে একটা পোস্ট করে, কিছু ভিউ পায়, কিছু লাইক কমেন্ট শেয়ার পায়, ওরা খুশি, বুঝছেন। এখন আমি যেটা মনে করি, আমি যেটা বর্তমান পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মতামত যেটা, আমাকে নিয়ে কথা বললে সোশ্যাল মিডিয়াতে মানুষ খুব ভালোভাবে নেয়, মানে গোগ্রাসে গেলে আর কি, হ্যাঁ, খুব নেগেটিভ প্রচারণায় আমাকে নিয়ে যখনই কথা ওঠে মানুষ একটা ভিউ পায়, এঙ্গেজ পায়, পেজে রিচ আসে, রেভিনিউ আসে, যার জন্য অনেকে অনেক কথা বলে। আমি তাদেরকে বলবো, ভাই আপনাদের কাছে তথ্য প্রমাণ তো থাকতে হবে। আমি কিন্তু তখন একটা কথা বলছিলাম প্রথম দিকে সংবাদ মাধ্যমে, যে ভাই পারলে প্রমাণ করেন, এর সাথে আর একটা নেগেটিভ কথা বলছিলাম। আমার ওই কথাটাই, ভাই পারলে প্রমাণ করেন। যে আপনি তো বললেই হবে না, শুধু তো বললে হবে না যে মিল্টন সমুদ্র, সেই প্রমাণগুলো কোথায়? গত একটা বছরে আপনাদের কাছে, সকলের কাছে একটা প্রশ্ন করি আমি, গত একটা বছরেও আপনারা কি কোনো জায়গায় প্রমাণ করতে, মানে দেখছেন যে মিল্টন সমুদ্র? আমি তো কিন্তু তখনও বলছিলাম যে পারলে প্রমাণ করেন, আমি কোনো হসপিটালের সামনে দাঁড়ানো আছি, কিডনি হসপিটাল বা কিডনি ট্রান্সফার হয় এমন কোনো জায়গায় দাঁড়ানো আছি, এমন কোনো ছবি প্রকাশ করেন। বা আমি আজকেও আপনাদের সকলের কাছে মানে বলতে চাই, গণমাধ্যমকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা পারলে আমার এমন কোনো একটা ছবি প্রকাশ করেন যেখানে আমি ইনভলভ আছি, বা কোনো ডকুমেন্ট প্রমাণ করেন যেখানে আমার সিগনেচার আছে, কোনো তথ্য প্রমাণ করেন যেখানে আমি জড়িত, বা আমি আমার সাথে কথা বলে যে আমি এটা স্বীকার করছি। সেক্ষেত্রে কোনো পত্রিকা বা কোনো গণমাধ্যম তারা এই যে পুলিশ আপনাকে গ্রেপ্তারের আগেই আপনার এই যে চরিত্র হননমূলক প্রকাশনা করলো, সেক্ষেত্রে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আবার ভাই আমি সত্যিকার আজকে আপনাদের বলি, আমার প্রথম দিকে গণমাধ্যম যখন বলছিল যে মিল্টন সাহেব আমরা আপনার নামে যে নেগেটিভ নিউজগুলো হচ্ছে সেটা নিয়ে আপনি বিচারণায় যাবেন কিনা, তখন কিন্তু আমি তাদের কাছে বলছিলাম না ভাই আমি এগুলি নিয়ে চিন্তা ভাবনার সময় নাই। কিন্তু আমাদের এখন যে ক্ষতিটা হয়ে গেছে, গত এক বছরের মধ্যে আমার যে বাবা মারা ছিল, তারা যে কষ্টটা পাইছে, তারা যে হয়রানিটা হয়েছে, আমার ব্যক্তিগত ব্যাপারটা বাদই দেন আপনি। দেখেন আমরা এখন খাবারে কষ্ট পাচ্ছি, যেখানে আমাদের 1,85,00,000 টাকা ছিল, যে টাকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বা ভাগবাটোয়ারা হয়ে গেছে। এখন আমাদের চলতে কষ্ট হচ্ছে, অসহায় মানুষগুলো ভালো চিকিৎসা পাচ্ছে না, অসহায় মানুষগুলো খাবার পাচ্ছে না, আমাদের কেউ ট্রাস্ট করতেছে না। আগে যে দানের যে ফ্লোটা ছিল, মানুষের সহযোগিতার হাতটা ছিল, সেটা নাই। সেদিক দিয়ে আমরা একটা বড় বিপদের মধ্যে চলতেছি। একই সাথে আমার যে পাবলিসিটি ছিল, আমার যে সুনাম ছিল, আমার যে ভালোবাসা মানুষের কাছে পাইতাম, সেটা হারাইছি। তো নেগেটিভ প্রচারণা আমাদের পুরো আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠান, ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার যে আশ্রয় কেন্দ্রের স্টাফ সহকর্মীরা আছে, আমি যদি আপনাদের এই আজকে বলে দেই যে আমাদের পরিস্থিতি এমন যে আমার যে সহকর্মীরা আছে তার 5 থেকে 6 মাস বেতন পাচ্ছে না, ঠিক আছে। তো সেই জায়গাটাতে আমরা একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তো আমি অবশ্যই একটা আইনি প্রক্রিয়ায় যাব, সেটা যাব হলো আমি যখন পরিপূর্ণভাবে কোর্ট থেকে নির্দোষ প্রমাণ হয়ে আসবো, অবশ্যই আমি এটার চাবো, ক্ষতিপূরণ চাবো, আমি মানহানির মামলা করব, আমি ক্ষতিপূরণ তো অবশ্যই চাবো। কিন্তু এখনই আমরা করতে চাচ্ছি না, কেন আমি আগে নির্দোষ প্রমাণিত হয়ে নেই। আমি কোর্ট যখন আমাকে নির্দোষ প্রমাণিত করবে সম্পূর্ণভাবে, আমরা অনেকগুলি মামলায় কিন্তু জিতে আসছি, আপনারা জানেন না। আমরা কয়েকটা আমার শুধু যে আপনার ডিবি আমাদের 3টা মামলা দিচ্ছে, এছাড়া অন্য মামলা আছে, জমি সংক্রান্ত রাস্তা সংক্রান্ত মামলা আছে। তো এই মামলাগুলোতে আমরা কিন্তু অলরেডি রায়ে জিতে আছি। যেহেতু আমার রানিং আমার 5টা মামলা চলমান আছে, এবং 2টা আমি বলবো 2টা আমরা জিতে আসি, আরও 3টা আমি নির্দোষ প্রমাণিত হয়ে দেন। তো আমি অবশ্যই কালবেলা বলেন, অন্য গণমাধ্যম বলেন, আমি তো আদালতের আমার ন্যায্য বিচার পাওয়ার প্রত্যাশা তো আমার করবই। কারণ আমি যেহেতু এত বড় হয়রানি হয়েছি, এবং একই সাথে আপনাকে যদি বলি যে আমার প্রত্যাশা বা আমাদের আশা কী ছিল, চাইল্ড লাইন পুরো টিমের আশা কী ছিল, রাস্তায় পড়ে থাকা মানুষগুলো ভালো থাকবে। তো সেই জায়গা থেকে যখন রাস্তায় পড়ে থাকা মানুষগুলো ভালো নাই, বর্তমানে আমাদের প্রতিনিয়ত, আপনাকে যদি উল্লেখ করে রাখি, আমাদের প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জারে বলেন, বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষ পড়ে আছে, সেই সংবাদগুলো পাই। আমরা কাউকে এখন তুলে আনতে পারতেছি না, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমাদের কর্মচারীদের বেতন দিতে পারতেছি না, আমাদের ওষুধ নাই। তো আমরা যেহেতু মানুষকে সেবা করতে পারতেছি না, মানুষের প্রত্যাশা, যে অসহায় মানুষের প্রত্যাশা যেটা আমাদের উপরে ছিল সেটা পূরণ করতে পারি না, সেটা তো অনেক বড় একটা ক্ষতি। দেখেন গত এক বছরে আমরা যদি 500 মানুষকে আশ্রয় দিতাম, 500 মানুষ সুস্থ হইতো, 500 মানুষ পরিবারে ফেরত যেত, সেটা কত বড় কার্যক্রম থাকতো। তো সেই কার্যক্রমগুলো তো করতে পারতেছি না। যেহেতু পারতেছি না, আমরা অবশ্যই ক্ষতিপূরণ চাবো। এই যে আপনার এরকম বিপদের সময়ে যারা আপনার শুভাকাঙ্ক্ষীরা পাশে ছিল, তাদেরকে কি বলতে চান? আবার যারা এই গুজব ছড়াচ্ছে, এদেরকে কি বলতে চান? আমার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে বলি, আমার নিয়ে যখন নেগেটিভ নিউজ শুরু হয়েছে,
আমি যখন জেলে ছিলাম, জেল পরবর্তীতে যখন বের হয়ে আসছি, দেখবেন আমার শুভাকাঙ্ক্ষীর আমাদের যে পেজ যদি বলি আমি, আমাদের পেজের শতকরা 95% মানুষ যদি 1000 কমান পরে 950টা কমান পরে কিন্তু পজিটিভ, তাদের ভালোবাসায় কিন্তু কমতি নাই। হ্যাঁ, সবাই কিন্তু আমাদের কাজকে আমাদের সাপোর্ট করতেছে। এখন 50 জন মানুষ বা 20টা কমান যদি খারাপ পড়ে ভাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমাদের এটা নিয়ে চিন্তা করিও না আমি। এবং আপনাকে একটা জিনিস বলি, আমার যেটা মনে হচ্ছে যে ওই নিউজ বা আমার জেল খাটা এই সমস্ত বিষয় নিয়ে পজিটিভ দিকও আছে, নেগেটিভ বলবো না। পাবলিসিটি কিন্তু অনেক ভালো হয়েছে ভাই। নেগেটিভ জিনিস মানুষ গোগ্রাসে গেলে খুব ভালো খায়, ভালোভাবে গ্রহণ করে, তো সেই জায়গাতে মানুষের পরিচিতি কিন্তু খুব ভালো। এখন রাস্তাঘাটে বেরোলে যারা নাও চিনতো তারাও চিনে। আপনাকে যদি গতকালকে একটা ঘটনা বলি, গতকালকে আমরা সাভারে এই আমাদের আশ্রয় কেন্দ্রের জন্য, আপনারা জানবেন যে আমাদের একটা জমি সংক্রান্ত সমস্যা ছিল, ময়লা এবং বাবা মার কবরস্থান নিয়ে। তো সেইটা গতকালকে আমরা ক্রয় করছি, আমাদের একটা অ্যাম্বুলেন্স বিক্রি করতে হয়েছে। এছাড়া আমাদের ধার দেনা করে আমরা একটা জমি নিছি। মানে সরাসরি কালকে অনেক পুরো সকাল 8:30 থেকে 8:30 থেকে শুরু করে বিকাল 5টা-6টা পর্যন্ত আমি সেই জমি রেজিস্ট্রি ভূমি অফিসে ছিলাম। তো দেখলাম যে ওইখানে ভূমি অফিসে যদি 1000 মানুষ থাকে, তার মধ্যে 900 মানুষ আমাকে চিনে। তো পাবলিসিটি তো খারাপ হয় না, মানুষের পরিচিতি পাইছে, মানুষ আমাকে চিনে অনেক। আর বেশিরভাগই মানুষ আমাকে পজিটিভই দেখতেছে। যদি আরেকটু প্রশ্ন করি, আপনার কারাগারে আপনার সাথে এমন কিছু ঘটেছে যেটা দর্শক জানে না, এমন কিছু কি আছে বলতে চান, এমন কোনো ঘটনা? কারাগারে আসলে আমি ওইখানে ছিলাম টোটাল 2 মাস 6 দিন জেলে ছিলাম। 9 দিন আমার রিমান্ড ছিল, 2 মাস 6 দিন আমি জেল খাটি। তো আসলে কি, আমি ছিলাম কেরানীগঞ্জে কারাগারে। ওইখানে সবাই ভালো, বুঝছেন। আমার কাছে আসামিদের, আসলে আমরা যারা আসামি থাকি জেলের ভিতরে আসলে করার তো কিছু নাই। সবাই আল্লাহর ডাকতে থাকে যে কবে জামিন হবে, সবাই যার এনএফসি করে। তো না, আমার জেলের ভিতরে কোনো অসুবিধা হয় নাই। জেলে মোটামুটি ভালোই ছিলাম। শুধু ওইখানে যেটা সমস্যা হয় যে খাওয়া দাওয়া একটু সমস্যা থাকে। আপনারা বুঝতেই পারবেন, যেহেতু বড় জেলখানা, যেখানে মানে 13-14 হাজার আসামিদের রান্না হয়, সেখানে তো ভালো কিছু আশা করা যায় না। তো এছাড়া ওইখানে অনেক ফ্রেন্ড সার্কেল গড়ে উঠছিল। ওইখানে যে কারারক্ষীরা ছিলেন, ওইখানের যে সুপার ছিলেন, জেল সুপার ছিলেন, জেলার ছিলেন, এদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছিল। ওইখানে একটা জিনিস হয়েছে, কারাগারে যেটা মানুষ মনে করতো যে আমি 1000 কোটি টাকার মালিক, অনেক টাকার মালিক আমি। হ্যাঁ, আসামি বলেন, কারারক্ষীরা বলেন, প্রশাসনে যারা দায়িত্ব ছিলেন, তারা মনে করতেন আমার কাছে কোটি কোটি টাকা। হ্যাঁ, বুঝছেন। মানে এমন কেউ ছিল যে আপনার কাজ দেখেছে আগে এবং আপনাকে দেখে চিনেছে যে এই মিল্টন সমাদ্দার? আমার সাথে একজন কাকা ছিলেন, যিনি আসামি, ওনার 2 হাত নাই। ওই কাকা আমার অস্থিরতা বা আমি ওই সময় খুব চিন্তা করতাম যে আমার প্রতিষ্ঠানের কী অবস্থা, আমার বাবা মাদের কী অবস্থা, এ নিয়ে আমার ওই কাকার সাথে শেয়ার করতাম। তো শেয়ার করার পর উনি যেটা করলো, শুক্রবার দিন উনি পুরো জেলখানায়, আমাদের ওই কেরানীগঞ্জ জেলে শুক্রবার জুম্মার নামাজ 3টা জায়গায় হয়। হ্যাঁ, খুব বড় পরিসরে হয়। এছাড়াও নামাজ হয়, কিন্তু 3টা জায়গায় খুব বড়, বেশি করে মানুষ নামাজ পড়ে। সেখানে প্রায় 3 থেকে 4 হাজার আসামি একসাথে নামাজ পড়ে শুক্রবারে। তো হঠাৎ করে আপনারা জানবেন যে আমি ভিন্ন ধর্মের লোক। তো আমার ওয়ার্ডের সব আসামিরা নামাজ পড়তে চলে গেছে, আমি গোসল টোসল করে শুয়ে আছি। হঠাৎ করে কান্না কণ্ঠে মাইকে শুনতে পাইতেছিলাম যে আল্লাহ, মিল্টন সমাদ্দারকে তুমি মুক্ত করে দাও, জামিনের ব্যবস্থা করে দাও, তিনি বিনা দোষে বিনাভাবে জেল খাটতেছে। তো আমার জীবনে যদি কোনো কিছু পাওয়ার থাকে ভাই, আমি মনে করি ওইটা একটা পাওয়া ছিল, যে পুরো 12 থেকে 13 হাজার আসামি শুক্রবার জুম্মার দিনে আমার জন্য কান্না জড়িত কণ্ঠে আমার জন্য দোয়া করছে। এবং আপনাদের যদি একটা বাস্তবতা বলি, আমি 7 জুলাই আমার জন্য দোয়া করা হয়েছে এবং 16 জুলাই আমি জামিনে মুক্তি পেয়ে গেছি। আসামিদের কথাও যে আল্লাহ শোনেন, বা আসামিদের মধ্যেও যে ভালো মানুষ আছে, আসামিদের মধ্যেও নেক মানুষ আছে, এটা আপনাদের মানতে হবে। সবাই আমরা দোষী সাব্যস্ত হইলেই বা দোষী হইলেই বা একটা কটূক্তি করালেই যে মানুষ খারাপ হয়ে যাবে, এটা না। আমার জীবনে যদি পাওয়া যদি বলেন, সেটা বলবো যে আমার জন্য যে শুক্রবার দিন আমি একজন ভিন্ন ধর্মের মানুষ এবং পুরো জেলখানায় 12 থেকে 13 হাজার আসামি মধ্যে ধরেন 2 হাজার আসামি নামাজ পড়ে না,
তারপরে তো 11,000 আসামি যখন নামাজে ছিলেন, সেই নামাজে আমার জন্য দোয়া পড়ানো বা দোয়া করা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। এবং সেই দোয়ার দৌলতেই কিন্তু আমি খুব দ্রুত সময় জামিন পেয়ে গেছিলাম। এটা আমার সবচেয়ে ভালো পাওয়া, জেলখানার মধ্যে পাওয়া বলবো। মানুষের দোয়াই আসলে সবকিছু, হ্যাঁ, এবং বড় দোয়া। বড় দোয়া। এবং যদি এ বিষয়ে বলে যে আপনি এখন তো বাহিরে আছেন এবং এখানে অসহায় বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছে, এদের নিয়ে কি পরিকল্পনা আছে? সামনের দিনগুলো কিভাবে আগাবেন? বর্তমান পরিস্থিতিতে ভাই যদি সহজ করে বলে, আমরা ভালো নাই, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। সহজ করে বলে, আমাদের খাবার সংকট, আমাদের ওষুধের সংকট, আমাদের সহকর্মী যারা আছে, আমার কর্মচারী, মানে আমার সাথে যারা শ্রম দেয়, মানুষ শত শত মানুষকে পরিচর্যা করে, তাদের দেখভাল করে, এদের 4 থেকে 5 মাসের বেতন বকেয়া। 4-5 মাস বললাম কেন, কিছু কিছু স্টাফদের বেতন হালকা কম বেশি দেওয়া আছে, কিছু কিছু স্টাফ আছে 5 মাস ধরেই বেতন পাচ্ছে না। এই সংকটের কারণে রাস্তায় হাজারো মানুষের সংবাদ পায় যে রাস্তায় পড়ে আছে, কষ্ট পাচ্ছে, হাত পায়ে পোকা ধরে গেছে। আপনারা পূর্বের ভিডিও, গত 1 বছর আগের ভিডিওগুলো যদি দেখেন, আমরা প্রতিদিনই কিন্তু 1-2 জন মানুষকে আশ্রয় দিতাম, কিন্তু আমরা এখন সেই আশ্রয়টা দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? আমাদের পরিস্থিতি খুব খারাপ। খারাপ হওয়ার কারণটা হলো কি, আমার নামে নেগেটিভ প্রচারণা, বা এখন বর্তমানে দেশে যে পরিস্থিতি, কেউ মানুষের আয় রোজগারের ওইভাবে খরচ করতে পারছে না। আবার একটা আছে, গত 17 বছর যারা দেশটাকে, মানে দেশের ফায়দা লুটছে, সহজ করে যদি বলে, দেশে ইনকাম, ব্যবসা বাণিজ্য সব যাদের হাতে ছিল, তারা পলাতক। তো সব মিলে কষ্টে আছি আমরা, অসহায় মানুষ। এবং এই কষ্টটা এখন বলবো খুব প্রখর আকারে, হ্যাঁ, খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমরা খুবই খারাপ, ভালো নাই আর কি, ভালো নাই, সহজ কথা হলো ভালো নাই। এবং আমাদের এখন যে পরিস্থিতি, আমরা যে নতুন করে একজন মানুষকে, অনেকে ফোন দিয়ে বলে, ভাই একজন নিলে কি হবে, আপনি 200 মানুষকে খাওয়াচ্ছেন, আর একজন, ভাই ওই একজন করতে আর কতজনকে আশ্রয় দেবো? আমাদের পিঠ দেয়ালে টেকে গেছে না, আমরা মানে একদম সমুদ্রে পড়ে গেছি, এমন পরিস্থিতি আমাদের। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, আমরা থামার লোক না, আমি থামবো না, বুঝছেন, আমি থামবো না। আমি কাজ চালাই যাব। আমাদের যে ড্রিমটা ছিল যে রাস্তায় কোনো মানুষ অসহায়ভাবে পড়ে থাকবে না, জীবনের শেষ সময় অভিভাবকহীনভাবে মৃত্যুবরণ করবে না, বা অভিভাবকহীনভাবে দাফন কাপন হবে না, সেই জায়গাটার দিকে আমরা চেষ্টা করে যাব। চাইল্ড নুলেজ কেয়ার পরিবার সর্বদা মানুষকে সেবা করবে। এখন দেখেন খারাপ পরিস্থিতি চলতেছে, হয়তোবা আল্লাহর রহমতে আমরা আবার ঘুরে দাঁড়াবো, আবার কাজ করব। তো আমাদের পরিকল্পনা সুদূর। আমাদের আপনাকে যদি উল্লেখ করে বলি যে আমাদের এখন কি পরিকল্পনা, আমাদের একটা লিফট তৈরি নিব, আমরা কারেন্টের লাইন নেব, বাড়িটা রং করব, এরপর আমরা মসজিদ করব, এরপরে আপনারা জানবেন আমার মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চাদের জন্য আলাদা বিল্ডিং করব, যেখানে আমার মেয়েরা থাকবে। আমার যে ছেলে বাচ্চারা আছে তাদের জন্য আলাদা হোস্টেল করতে হবে, ছেলে হোস্টেল। আমার যে বৃদ্ধ বাবা মা, আমরা তো এখন মিক্সড আছে, একই সাথে, মানে আমি যদি বলি যে আমিও এই আশ্রয় কেন্দ্রে থাকতেছি। এখন ঢাকা শহরে ঘর ভাড়া, বাসা ভাড়া দিয়ে থাকার মতো পরিস্থিতি আমার নাই। আমার ওয়াইফ যা ইনকাম করে তাই দিয়ে আমার সংসার করেছে, এবং আমি এই আশ্রমেই থাকতেছি। তো আমাদের পরিকল্পনা হলো আমরা আশ্রয় কেন্দ্র আরও 2টা করব। একটা হলো প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আশ্রয় কেন্দ্র, তারপর আমাদের ছেলেদের জন্য আলাদা হোম করতে হবে, আমার মেয়েরা যারা তাদের জন্য হোম করতে হবে, আমাদের নিজস্বটা লাগবে, মসজিদ লাগবে, আমাদের খেলার মাঠ লাগবে। আমরা থেমে যাওয়া লোক না। আর ব্যক্তিগতভাবে ভাই, আমি সহজ করে যদি বলি, আমি যতদিন বেঁচে আছি লড়াইটা খুব ভালো করে লড়বো, তারপরে বাকিটা। আমার উদ্দেশ্যটা এরকম যে জন্মেছি, মৃত্যুবরণ করব, মৃত্যুর আগে বা পৃথিবীতে আসছিলাম, বা আমি যে পৃথিবীতে আসছিলাম সেই একটা চিহ্ন রেখে যেতে চাই, যে মিল্টন সমুদ্র নামে কেউ জন্মেছিল, এবং আমি মারা যাওয়ার পরেও অন্তত 100 বছর যেন আমার নামটা থাকে, যে এই প্রতিষ্ঠানটা বা এই অসহায় মানুষের জন্য কিছু করে গেছি আমি, সেই চেষ্টা থাকবে। এবং আমি আমার শুভাকাঙ্ক্ষীদের বলবো, যারা আমাকে নেগেটিভভাবে জানেন তাদের বলবো, আপনারা যখন নেগেটিভ প্রচারণা শুনবেন বা নেগেটিভ বিষয় জানবেন, আপনারা যাচাই বাছাই করবেন। আপনারা যখন একটা আমার নিয়ে নেগেটিভ নিউজ শুনবেন, সেখানে দেখবেন সততা কতটুকু আছে, ইনফরমেশন কতটুকু আছে। আমি আপনাকে খারাপ বলতেই পারি যে আপনি ভালো না, কিন্তু আপনি যে ভালো না সেটার প্রমাণ কতটুকু আছে আমার কাছে, সেটার একটা বিষয় আছে। আর যারা আমাকে পজিটিভভাবে দেখতেছেন বা এই দুঃসময়ে আমাকে সহযোগিতা করতেছেন, সাপোর্ট করতেছেন, আপনাদের ছোট বড় দান আমাদের সহযোগিতা থাকতেছে। আপনারা যারা আমাদের খাবার দিয়ে সাপোর্ট দিচ্ছেন, আমাদের সহযোগিতা হাত বাড়াই দিচ্ছেন, সকল কাছে বলবো আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, খাবারে আমি ব্যক্তিগতভাবে না,
ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ মানুষ, যাদের পৃথিবীতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই। তো আপনাদের এই অসহায় মানুষের সাথে থাকতে হবে, অসহায় মানুষের দায়িত্ব নিতে হবে। আপনি যদি 50 থেকে 60 টাকা দিলে একটা অসহায় মানুষের দায়িত্ব নেওয়া যায়, কেন নেব না? আমাদের আপনার 50-60 টাকা একটা অসহায় মানুষ পেট ভরে খাচ্ছে, এটা কম কিসের? তো সেই জায়গাটা থেকে যারা আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, সাপোর্ট করেন, আমি অনুরোধ করব আপনাদের সাপোর্ট সহযোগিতা সবসময় আমাদের সাথে রাখবেন। এবং আমরা মিলে অসহায় যাদের দুনিয়াতে যাদের দেখার নাই তাদের জন্য কিছু করে যাব, এটাই প্রত্যাশা। দেখুন, কয়েকটি মিথ্যে অভিযোগ, যাচাই বাছাইবিহীন গণমাধ্যমের ঢালাওভাবে প্রতিবেদন প্রকাশ, একটি মানবিক প্রতিষ্ঠান যেখানে শত শত অসহায় অজ্ঞাত মানুষ রয়েছে, সেই কার্যক্রম আজ প্রায় বন্ধের উপক্রম। তবুও আমরা আজ যার সাথে কথা বলেছি তিনি একজন আলোচিত সমালোচিত মানুষ, যিনি তার পথ চলা এখনও থামাননি। আপনাদের কারো মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, আপনারা আসুন। এই আশ্রম আপনাদের হাত ধরেই গড়ে উঠেছে এবং এখানে রাস্তায় পড়ে থাকা পচে গলে যাওয়া মানুষদের আশ্রয় হচ্ছে প্রতিনিয়ত। এবং এই আশ্রমের কার্যক্রম সচল রাখতে আপনারা পাশে দাঁড়ান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।